হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমি আজকে ভিডিও দিচ্ছি। আসলে ইউনিভার্সিটির বিভিন্ন কাজের জন্য আমি এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এক সপ্তাহ আমি কোনো দিকে তাকানোর সময় পর্যন্ত পাইনি। তারপর যেদিন আমি ফাইনালি ডিসাইড করলাম যে আজ ভিডিওটা বানাতে বসবো, সব ম্যাটেরিয়ালস রেডি করে ফেলেছি, তখনই এমন গলা ব্যথা শুরু হলো, আমি না খেতে পারি না কোনো কথা বলতে পারি। ইভেন হয়তো তোমরা এখনো আমার ভয়েস শুনে বুঝতে পারবে যে এখনো পুরোপুরিভাবে কিন্তু আমার গলাটা ঠিক হয়নি। কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না, প্লাস আমিও ভিডিও দেওয়ার জন্য ছটফট করছি, তো ভাবলাম যে ঠিক আছে, ভাঙা গলা নিয়েই না হয় একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিয়ে দিও। আজকে সদ্য মুক্তিপ্রাপ্ত ক্রিউ মুভি নিয়ে কথা বলবো। এয়ারপোর্টে সেদিন সবাই যে যার কাজে ব্যস্ত। এর মধ্যেই পুলিশ কোহিনুর এয়ারলাইন্সের টেক অফ করতে যাওয়া একটা প্লেনের শিডিউল পিছিয়ে দেয়। এসআই মালা প্লেনে উঠে সরাসরি ক্রিউদের ডাক দেয়। 3 জন ক্রিউ গীতা, দিব্যা ও জ্যাসমিন তাড়াতাড়ি বেরিয়ে আসে। এরপর পুলিশ তাদের থানায় নিয়ে চলে যায়। এখন প্রশ্ন হলো, কে এই গীতা, দিব্যা, জ্যাসমিন? তাদের অপরাধটাই বা কি? দিব্যা ছোট থেকেই পড়াশোনায় ভালো, বড় হয়ে সে হতে চাইতো পাইলট। অভাবের কারণে তার বাবা লোন নিয়ে তাকে পাইলট ট্রেনিং এর পড়াশোনা করায়, কিন্তু সে পাইলট হতে পারে না, হয়ে যায় কেবিন ক্রিউ। বাবা কষ্ট পাবে বলে বাড়িতে সে কিছুই জানায় না, ও নিজের উপার্জন দিয়েই লোন শোধ করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে গীতা ছিল বিবাহিত। গীতার হাজবেন্ড অর্জুনের ছিল রেস্টুরেন্টের বিজনেস, কিন্তু ব্যবসায় লস হওয়ায় তাদের সংসারে অভাব চলে আসে। তাই গীতা এই চাকরি নেয় যাতে হাজবেন্ডকে সে হেল্প করতে পারে। তার ওপর তার বেকার ভাই ও তার স্ত্রী তার সংসারে উড়ে এসে জুড়ে বসে। এতজনকে সামলানোর জন্য তার দরকার ছিল টাকার। অপরদিকে জ্যাসমিনের ছোটবেলাতেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। দাদুর কাছে সে মানুষ হয়। ছোটবেলায় এমন একটা আঘাত পাওয়ায় সে আর রিলেশনশিপে বিশ্বাস করে না। ছোট থেকেই তার টাকার প্রতি অনেক আগ্রহ। সে জানতো টাকা পয়সা ছাড়া জীবনে সবই অনেক কঠিন। বড় হয়ে ফাইনালি সে এয়ার হোস্টেসের জব নেয়। এরা সবাই অর্থ উপার্জনের জন্য এই কোহিনুর এয়ারলাইন্সে এসেছিল, কিন্তু এখানে বিগত কিছু মাসে তাদের মাইনে দেওয়া হচ্ছিল না। 6 মাস ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি নর্মাল দিন, যেদিন 3 জনেই রোজগারের মতো তাদের কাজে আসে। যাত্রীদের সবকিছু বোঝানো, তাদের খেয়াল রাখা, প্লেন ল্যান্ড করলে আলবুর্জের একটি হোটেলে খেতে যাওয়া, এভাবেই কাটছিল দিন। এর মধ্যেই তারা খবর দেখে জানতে পারে কোহিনুর এয়ারলাইন্স অনেক ঋণে ডুবে যাচ্ছে। এই নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। গীতা তাদের সিনিয়র পাইলট রাজবংশীকে এ ব্যাপারে প্রশ্ন করলে সে বিষয়টা এড়িয়ে যায়। কিছুক্ষণ পরে প্লেনে রাজবংশী অসুস্থ হয়ে পড়ে ও মেঝেতে পড়ে যায়। গীতা তাকে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। জ্যাসমিন বলতে থাকে বুড়ো নিশ্চয়ই মরে গেছে। এটা শুনে দিব্যা আবার বমি করতে লাগে, কারণ সে নাকি আগে লাশ দেখেনি। এরপর গীতা রাজবংশীকে সিপিআর দেওয়ার জন্য জামার বোতাম খুলে দিলে তারা সবাই হা হয়ে যায়। রাজবংশী নিজের বুকে অনেকগুলি সোনার বিস্কুট বেঁধে রেখেছিল, যা দেখে বোঝাই যাচ্ছিল সে সোনা পাচার করে। গীতা তাড়াতাড়ি অফিসে কল করে এমার্জেন্সির কথা জানায়। তারা এরপর ধরাধরি করে রাজবংশীকে সিটে বসিয়ে দেয়। জাসমিন বারবার সোনাগুলো নিয়ে নেবার কথা বললে দিব্যা ও গীতা বারবার বাধা দেয়। এরপর প্লেন ল্যান্ড করে। পুলিশ এসে সমস্ত সোনা বাজেয়াপ্ত করে নেয়। এবার গল্পে আসে আর একজন অফিসার, জয়বীর। এসআই মালা তাকে বলে, স্যার, ওই যে 3 জন মেয়ে, ওরা প্রথম লাশটা পেয়েছিল। এবার একটা ঘটনা জানা যায়, জয়বীর ও দিব্যা একে অপরকে অনেক ছোট থেকেই চিনত। তারা অনেক ক্লোজও ছিল। জয়বীর দিব্যাকে ডেকে বলে, আরে দিব্যা, কেমন আছো? আমার এখানে ট্রান্সফার হয়েছে। আমি যদি আগে জানতাম তুমি এখানে আছো, তাহলে তো আরো আগে ট্রান্সফার নিয়ে নিতাম। মানে বান্দা ফ্লার্ট করতে পুরাই ব্যস্ত। এরপর সে দিব্যাকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে, রেখে দাও, যদি কেসের জন্য তোমাকে দরকার হয় আবার ডাকবো। এরপর এসআই মায়া মিস্টার মিত্তলকে অনেক কথা শোনাতে থাকে। তার চোখের আড়ালে এত সোনা পাচার হয় কিভাবে? কথায় কথা বাড়ে। ব্যাপার শান্ত করার জন্য তাই মিস্টার মিত্তল চুপচাপ সব শুনতে থাকে। এরপর রাতে গীতা তার হাজবেন্ডকে সকালে সব ঘটনা বলতে থাকে। সে আরো বলে, রাজবংশীর মতো সবাই খারাপ কাজ করে এগিয়ে যাচ্ছে, আমরা ভালো মানুষ হতে গিয়েই পিছিয়ে পড়ছি। এতে অর্জুন আফসোস করে বলতে থাকে, মাঝে মধ্যে মনে হয় আমি তোকে কিছুই দিতে পারলাম না। এতে গীতা হাসতে হাসতে অর্জুনকে জড়িয়ে ধরে বলে, তুই আছিস সেটাই আমার সব। অন্যদিকে জ্যাসমিন দাদু বাড়ি ফিরে দেখে তার বাড়িওয়ালা অলরেডি সেখানে চলে এসেছে। 6 মাসের ভাড়া বাকি তার। এটা মনে করাতেই আর কিছু বলার আগেই জ্যাসমিন তাকে একটা দামি ঘড়ি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। টাকা জোগাড় করতে অসুবিধা হচ্ছে বুঝেই হয়তো তার দাদু তাকে একটা সোনার আংটি দেয়, যেটা সে পরে বেচে দেয়। দিব্যাও তার বাড়ি পৌঁছে দেখে অবস্থা ভালো না। সে তো বাড়িতে টাকাই দিতে পারছে না, পুরো ফ্যামিলি লোনে ডুবে আছে। তার বাবা তাকে হেল্প করার জন্য তাদের গাড়ি বিক্রি করে দিয়েছে। দিব্যা অনেক ভেঙে পড়ে। দিব্যা পরের দিন খবরের কাগজে দেখে কোহিনুর এয়ারলাইন্সের ব্যাংক্রাপ্ট হওয়ার সেই খবর। গীতা এরপর মিস্টার মিত্তালকে এটি সত্য কিনা জানতে চায়। মিত্তাল প্রথমে না বললেও
পরে স্বীকার করে হ্যাঁ এটা সত্যি। দিন রাতে গীতা, দিব্যা, জাসমিনের সামনে অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না এবার সে কি করবে। তখন জাসমিন তাকে শান্ত করে বলতে থাকে সেদিন সোনার বিস্কুটগুলো নিয়ে নিলেই ভালো হতো, আজ তাহলে আমাদের এই হাল হতো না, আমরা আজ বসে খেতাম। এই শুনে দিব্যাও সাক্ষী দিয়ে বলে ওঠে ঠিকই বলেছিস, সেদিন যে আমাদের কি হয়েছিল। সবাইকে সায় দিতে দেখে জাসমিন এবার রাজবংশীর ফোনটা বের করে, যেটা সেদিন সে প্লেনে চুরি করে নিয়েছিল। এরপর সে আরো বলে রাজবংশী একটা নাম্বারে বারবার কল করতো। এটা শুনে গীতা ফোনটা কেড়ে নিয়ে বলে আমি দেখছি এটাকে। এরপর সে সেই নাম্বারে কল দেয়। কল ধরে মিস্টার মিত্তালের স্ত্রী। গীতারা সবাই তো মিত্তালের ভয়েস শুনে শকড হয়ে যায়। এরপর আবার দৃশ্য বর্তমানে ফিরে আসে। পুলিশ ম্যাম জাসমিনকে মিস্টার মিত্তালের ছবি দেখিয়ে জানতে চায় শুধু কি ইনি এতে জড়িত নাকি তাদের তিনজনেরও হাত আছে। জাসমিন কিছু না জানার ভান করে বলে এই তো আমাদের HR, ইনি এসব করবেন কেন, উনি অনেক ভালো মানুষ, আমরা কিছু জানি না। এরপর আবার ঘটনা ফিরে যায় 3 মাস পেছনে। সেখানে মিস্টার মিত্তালকে গীতারা চেপে ধরে আর ব্ল্যাকমেল করতে থাকে যে তাদেরকেও মিত্তাল যেন এই কাজে নেয়, তাছাড়া তারা সবকিছু ফাঁস করে দিবে। ভয়ে মিস্টার মিত্তাল তাদের একটা ঠিকানা দিয়ে সেখানে চলে আসতে বলে। পরদিন তারা সবাই ওখানে যায়। সেটা ছিল বেসিক্যালি মিস্টার মিত্তালের জালিবাজির অফিস। তো মিত্তাল তাদের কয়েকটা সোনার বিস্কুট দিয়ে বলে প্রথম তাই অল্প দিচ্ছি, অনেকে আবার এগুলো নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে, তোমরা সেটা করো না কারণ তোমাদের সব খবর আমার কাছে আছে। সে আরো বলে দয়া করে ধরা পড়ো না। এরপর তারা বসে ভাবতে থাকে কিভাবে সোনা দেশের বাইরে তারা পাচার করবে। তাদের মাথায় বুদ্ধি আসে। তারা সোনা গলিয়ে সেটাকে চকলেটের শেপ দেয়, এরপর চকলেটের প্রলেপ দিয়ে কাগজে মুড়ে চকলেট হিসেবে নিয়ে যায়। যথারীতি তারা ধরাও পড়ে না, চলতে থাকে পাচার কার্য। টাকা পয়সা হাতে আসতে শুরু করে, অভাবের দিন চলে যায়। জাসমিন তার দাদুর আংটি আবার টাকা দিয়ে ফিরিয়ে আনে। এভাবে চলতে চলতে একদিন অফিসার ম্যাম তাদের চেকিং এর জন্য আটকায়। সে দিব্যার ট্রলি খুললে অনেক চকলেট দেখতে পায়। এতে সে তাকে প্রশ্ন করতে শুরু করে। বিপদ বুঝে জাসমিন তাড়াতাড়ি দিব্যার হাত উঠিয়ে জাইভিরকে ডেকে দেয়। জাইভির দিব্যাকে দেখে এগিয়ে আসে ও বলে আরে নিজেদের লোককে তো ছেড়ে দাও, টাইম ওয়েস্ট করো না। তারা এবার জাইভিরের দিব্যাকে পছন্দ করাটাকে সুযোগ হিসেবে দেখতে থাকে। বাড়ি ফেরার সময় জাইভির দিব্যাকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ইনভাইট করলে জাসমিন তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে হ্যাঁ লিখে দেয়। ফলে সেদিন দিব্যাকে ডিনারে যেতেই হয়। সেখানে তারা অনেকটা সময় একসাথে কাটায়। দিব্যা কিন্তু এই সবই করছিল জাইভিরকে হাতে রাখার জন্য, যাতে তারা ঝামেলা ছাড়া কাজ চালিয়ে যেতে পারে। পরদিন তাদের বেতন দেওয়া হয়, যেটা একদমই কম ছিল। তারা সবাই চিন্তায় পড়ে যায় কিভাবে এমন করে সংসার চলবে। পর আবার দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে পুলিশ ম্যাম গীতাকে একটা ছবি দেখিয়ে প্রশ্ন করে তোমরা তো সেভাবে বেতনই পাও না, তবে BMW গাড়ি কিনলে কিভাবে। এতে সে বলে সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তা কি সবসময় সত্যি হয়। এরপর পুলিশ তাকে আরো একটি ছবি দেখায়, যেখানে গীতা একটা বড় মদের বোতল হাতে ছবি তুলেছিল। আসলে সেদিন রাতে তারা বেতন পাওয়ার পর একটা বড় রেস্টুরেন্টে গিয়েছিল। সেখানে অনেক এনজয় করে ফেরার সময় তাদের সাথে ধাক্কা লাগে তাদের সাথে কাজ করা একজনের। তাদের এমন ভাবে দেখে তার মনে ডাউট হয়, যার জন্য সে পুলিশে কল করে এই 3 জনের নামে কমপ্লেন করে। এর ফলে পুলিশ সেদিন কোহিনুর এয়ারলাইন্সে যায় ও এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে আনে। এরপর পুলিশ ম্যাম চকলেট বের করে এক এক করে খেতে থাকে ও তার সহকারী পুলিশকেও খেতে বলে, কিন্তু কোথাও সোনা পাইই না, সব আসলেই চকলেট ছিল। এতে পুলিশ ম্যাম চটে গিয়ে তাদের বলতে থাকে সোনা কোথায় রেখেছিস বল বল। এরপর মুভি চলে যায় 6 ঘন্টা আগে, যেখানে জাসমিনকে মেকআপ করতে দেখা যায়। গীতা জাসমিনের পেছনে লাগছিল। তখনই দিব্যা একটা কল আসতে দেখে ফোন ধরে। ক্যাপ্টেন দিব্যাকে জানায় যে একটু পরে চেকিং হবে আর তারা গ্রেপ্তারও হতে পারে। এটা শুনে তো তারা প্রচুর প্যানিক করতে থাকে, কিন্তু পরে তারা বুদ্ধি করে সোনাটা প্লেনের ছাদে লুকিয়ে দেয়। এজন্যই পুলিশ সোনা খুঁজে পায় না। প্রচন্ড রেগে পুলিশ হাতুড়ি দিয়ে চকলেটগুলোই বাড়ি মারতে থাকে। তখন সেখানে পুলিশ এসে বলে তাদের ছেড়ে দিতে, মানে অন্য পুলিশ আর কি। প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যায়। এরপর দাঁড়িয়ে দেখতে থাকে কোহিনুর বিমান তাদের সোনা নিয়ে উড়ে যাচ্ছে। এরপর তারা গীতার গাড়ি করে বাড়ি ফেরার সময় এসব নিয়ে আলোচনা করতে থাকে। কথা কাটাকাটি করতে করতে একসময় গিভিয়া ও জাসমিন মারামারি শুরু করে দেয়। রেগে গিয়ে গীতা তাদের গাড়ি থেকে বের করে দেয়। এরপর অলরেডি বিরক্ত গীতা পরদিন সকালে ভাইকে টাকা নিতে দেখলে প্রশ্ন করে টাকা নিয়ে এসে কি করবে। এতে ভাই আবার তাকেও তার হাজবেন্ডকে আজে বাজে বলতে থাকে। রেগে গিয়ে গীতা তখন ভাইকে এক চড় মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অন্যদিকে দিব্যার ভাই আবার দিব্যাকে ক্রিউয়ের ড্রেসে দেখে ফেলে।
তার ভাইয়ের কাছে সে সব স্বীকার করে, ও বলে এবার বাড়িতেও সে সব বলে দেবে। তখন তার ভাই তাকে বলে না মা এসব মেনে নিতে পারবে না, তুই যেভাবে এতদিন ছিলি সেভাবেই থাক। অন্যদিকে কোহিনূর বিমানে সোনার চকলেট পাওয়া যায়, সেটা সেখানে কিভাবে গেল এটাই সবার প্রশ্ন। এই নিউজটা আবার জাইভিরও টিভিতে দেখে, এতে তার মন ভেঙে যায়, কারণ পুলিশ ম্যাম তো তাকে আগেই বলেছিল যে এই 3 জন মনে হয় সোনা পাচার করে, কিন্তু জাইভির বিশ্বাস করেনি, দিব্যা এটা করতে পারে না। এরপর জাইভির দিব্যার সাথে দেখা করতে গিয়ে তাকে বলে সে যেন আর কোনোদিন তার সাথে দেখা করার চেষ্টা না করে, কারণ সে সব বুঝে গিয়েছে। এতে দিব্যা খুব কষ্ট পায়। অন্যদিকে আবার জ্যাসমিনের দাদু মারা যায়। সব মিলিয়ে তারা সবাই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে থাকে। কোহিনূর এয়ারলাইন্সের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতে থাকে। সেখানে তারা 3 জন গেলে তারা সেই মেয়েকে কান্না করতে দেখে যে তাদের নামে কমপ্লেন করেছিল। জ্যাসমিন এক পর্যায়ে তাকে বলে যে তুমিই বলেছো না পুলিশকে আমাদের নামে। এতে সেই মেয়ে বলে আমি তোমাকে সহ্য করতে পারি না ঠিকই, কিন্তু তাই বলে আমি কমপ্লেন করিনি। এবার তারা ভাবতে থাকে তবে কে করেছে এই কমপ্লেন। তখন তাদের মাথায় আসে মিসেস মিত্তালের কথা। তাকে চেপে ধরলে সে জানায় মিস্টার মিত্তাল তাকে খালি ধোকা দেয়, তাই সে ভেবেছিল কদিন জেলে থাকলে মেবি সে শুধরে যাবে। সে আরো জানায় যে এসব সোনা পাচারের হেড হলো বিজয়। মিত্তাল তো বাস তার কথায় নাচে। বিজয় তাদের টাকা মেরেই মেয়ের বিয়ে দিচ্ছে। এসব জানার পর দিব্যা ঠিক করে যা যা ভুল তারা করেছে সব এবার ঠিক করবে। সে এরপর গীতা ও জ্যাসমিনকে নিয়ে মিটিং এ বসে। তারা ঠিক করে বিজয়ের কাছ থেকে তাদের হকের টাকা তারা উদ্ধার করে সবাইকে ফিরিয়ে দেবে। জ্যাসমিন প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তারা ঠিক করে মিত্তালকে ফলো করবে। ফলো করতে করতে তারা বিজয়ের প্যালেসে পৌঁছে যায়। তারা এরপর সেখানে ঢুকে পড়ে। তারা ঠিক করে বিয়ের দিন যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা লুকিয়ে বিজয়ের ব্যাগ থেকে টাকা নিয়ে পালাবে। গীতা তাদের বলে স্টাফদেরকেও খুব একটা পাত্তা দেয় না, আমাদের এখানে স্টাফের জব নিতে হবে। এরপর গীতা এই হোটেলের HR এর সাথে দেখা করতে আসো, তাকে পটিয়ে পাঠিয়ে যাই হোক 3 জনের চাকরির ব্যবস্থা করে নেয়। তারা হোটেলে কাজ করতে গিয়ে জানতে পারে ভিআইপিদের রুমে যাবার অ্যাক্সেস আবার সব স্টাফদের কাছে থাকে না, প্লাস তাদের রুমের পাসওয়ার্ডও রোজ চেঞ্জ করা হয়। এসব দেখে তারা বুঝতে পারে না তারা কিভাবে কাজটা করবে, তাই তারা আবার মিস্টার মিত্তালের কাছে চলে আসে। মিত্তাল তাদের সাহায্য করতে রাজি হয় না, কিন্তু তারা অনেকভাবে মিত্তালকে ম্যানিপুলেট করতে থাকে ও বলে এই টাকার একটা পার্সেন্টেজ তারা মিত্তালকেও দিবে। সো ফাইনালি মিত্তাল রাজি হয়ে যায়। বিয়ের রাতে সবাই যখন নাচ গান করতে বিজি থাকে তারা মিত্তালের সাহায্যে সেই রুমে ঢুকে পড়ে। তারা 3টি বড় ব্যাগ বের করে সব টাকা ভরার চেষ্টা করে, কিন্তু সুটকেস খুলে দেখে সেখানে কিছুই নাই। তারা সাথে সাথে পালিয়ে বাইরে চলে আসে। এরপর তারা হতাশ হয়ে বসে থাকে কারণ তারা ফেল হয়ে গিয়েছে। কিন্তু জ্যাসমিনের মাথায় একটা বুদ্ধি আসে। তারা বিজয় পরদিন যে ফ্লাইটে যাবে সেই ফ্লাইটের ক্রিউদের বন্দি করে নিজেরা ক্রিউ সেজে চলে যায়। কেউই কিছু বোঝে না। এই সুযোগে তারা প্লেনে খোঁজাখুঁজি করতে থাকে ও ফাইনালি সেই সোনায় ভরা সুটকেস খুঁজে পায়। কিন্তু তখন সেখানে বিজয়ের মেয়ে চলে এলে তারা তাকে বেঁধে ফেলে। বিজয়ের মেয়ে ফোনের মাধ্যমে বলতে থাকে এখানে 3 জন চলে এসেছে ও তারা সব নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই কলটি যায় আবার দিব্যার কাছে। এরপর দিব্যা কোনো রকমের প্রাণের ঝুঁকি নিয়ে প্লেন ল্যান্ড করায় ও সব সোনা নিয়ে 3 জন পালায়। এরপর সেখানে পুলিশ আসে এবং বিজয় ও তার মেয়েকে গ্রেপ্তার করে, কারণ সেখানে তখন একটি সোনার ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছিল। অন্যদিকে তারা যার যার প্রাপ্য টাকা তাদের দেয় ও নিজেরাও রাখে। জয়বীরের সাথে দিব্যার আবার মিল হয়ে যায় ও হ্যাপি এন্ডিং হয়। তো এইভাবেই মুভিটা শেষ হয়। আমার কাছে মুভিটা খুবই অ্যাভারেজ লেগেছে। আসলে আমি এই ধরনের মুভিগুলো আর দেখি না, বিশেষ করে 4 মোর শর্টস যখন থেকে রিলিজ হয়েছে, মানে এই ধরনের সিউডো ফেমিনিজম, যে মানে যেগুলো ফেমিনিস্ট যে ব্যাপারটা, যে কনসেপ্টটা, সেটার আসল মানেই বোঝে না অথচ মুভি বানায়। এই ধরনের মহিলা যখন ক্যারেক্টারের উপর কেন্দ্র করে মুভি হয় আমি সাধারণত দেখি না, কিন্তু এই মুভিটা নিয়ে সবাই দেখছিলাম যে অনেক ভালো রিভিউ টিভিউ দিচ্ছে, অনেকে পছন্দ করছে, তো ভাবলাম যে ঠিক আছে এই মুভিটা আমি একবার ট্রাই করে দেখি। তো এখানে কোনো ফেমিনিজমের কোনো ব্যাপারই ছিল না, সিউডো ট্রুথও দূরের কথা, জাস্ট নর্মাল একটা লাইট ওয়েট কমেডি মুভি ছিল। তবে গোলমাল সিরিজের মুভিগুলোর মতো যেমন হাসতে হাসতে পেটে খিল লেগে যায় সেরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। কিছু জোকসে তো ইভেন হাসিও পাচ্ছিল না। তো আমার কাছে মুভিটা খুবই অ্যাভারেজ মতো লেগেছে, খুব ভালোও না খুব খারাপও না, মানে একটা মোটামুটি ধরনের লেগেছে। এখন জানি অনেকের সাথে হয়তো আমার মত মিলবে না, দ্যাটস টোটালি ওকে, কারণ সবার জন্য সব মুভি হয়তো ভালো লাগে না। তো একদমই একটা নর্মাল একটা লাইট ওয়েট মুভি নিয়ে কথা বললাম। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে তোমাদের সাজেশন জানাতে পারো কোন মুভি তোমরা দেখতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।